আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি চলে এসেছি তোমাদের সাথে বাংলা ফার্স্ট পেপার ক্লাস নিতে। আজকে আমরা যে কবিতাটি পড়বো সেই কবিতাটির নাম হচ্ছে 18 বছর বয়স। এখন এই কবিতাটা যে লিখেছে সুকান্ত ভট্টাচার্য, এই কবিতার লেখক হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, যিনি কিনা আমাদের বাংলা সাহিত্যের জন্য খুবই খুবই উল্লেখযোগ্য এবং তিনি খুব শর্ট টাইম আমাদের মাঝে ছিলেন। এই কবিকে বলা হয় হচ্ছে কিশোর কবি। মনে রাখো এবং নোট ডাউন করে নাও, সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি। কেন কিশোর কবি বলা হয় বলতো? মাত্র 21 বছর বয়সে সুকান্ত ভট্টাচার্যের জীবনাবসান হয়েছিল। তিনি যক্ষা রোগে ভুগে মারা গিয়েছিলেন। ঠিক আছে, সুকান্ত ভট্টাচার্যকে কি বলা হয়? কিশোর কবি বলা হয়। এবং প্রথমেই আমি কবিতা শুরু করার আগে জানবো যে সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে। সুকান্ত ভট্টাচার্যের এত ভালো ভালো লেখা রয়েছে এবং বাংলা সাহিত্যে তো সে অবশ্যই অনেক বেশি উল্লেখযোগ্য, এ কারণে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এখন দেখো কি বলছে। সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয়েছিল 1926 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। ঠিক আছে, 15ই আগস্ট সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয়েছিল। কত সালে? 1926 সালে। আর কি 1926 খ্রিস্টাব্দের 15ই আগস্ট সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয়েছিল, একদম যেন ভুল না হয়। তার পৈতৃক নিবাস অর্থাৎ তার বাবার বাসা ছিল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। ঠিক আছে, সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়? গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। তার পিতার নাম ছিল নিবারণ চন্দ্র ভট্টাচার্য। ঠিক আছে, সুকান্ত ভট্টাচার্যের বাবার নাম কি? নিবারণ চন্দ্র ভট্টাচার্য এবং মায়ের নাম সুনীতি দেবী। এই কোশ্চেনটা কিন্তু আসে অ্যাডমিশন টেস্টে। ঠিক আছে, সুকান্ত ভট্টাচার্যের মায়ের নাম কি? সুনীতি দেবী। আর একদম যেন ভুল না হয়, ঠিক আছে, কারোর যেন একদম ভুল না হয়। সুকান্ত ভট্টাচার্যের মায়ের নাম কি? সুকান্ত ভট্টাচার্যের মায়ের নাম সুনীতি দেবী। ছোটবেলা থেকে সুকান্ত ছিল অত্যন্ত রাজনীতি সচেতন। ছোটবেলা থেকে সুকান্ত কেমন প্রকৃতির ছিল? অত্যন্ত রাজনীতি সচেতন। ঠিক আছে, তিনি রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন একজন ব্যক্তি ছিলেন। তারপরে দেখো কি বলছে, তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের, ঠিক আছে, একটা পত্রিকা যার নাম দৈনিক স্বাধীনতা, সেই দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে, কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ঠিক আছে, সুকান্ত তার কাব্যে, দেখো সুকান্ত ভট্টাচার্যের কবিতার বৈশিষ্ট্যগুলো কি ছিল সেগুলো এখন আমরা জানবো। যে সুকান্ত তার কাব্যে অন্যায় অবিচার ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। সুকান্ত ভট্টাচার্য কি করেছে? অন্যায় অবিচার ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। সুকান্ত তার কাব্যে মানেই হচ্ছে কবিতায়, সুকান্ত তার কবিতায় অন্যায় অবিচার ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তিনি বৈষম্যহীন সমাজের স্বপ্ন লালন করতেন। তিনি কেমন সমাজের স্বপ্ন লালন করতেন? বৈষম্যহীন। অর্থাৎ সুকান্ত ভট্টাচার্য এমন একটি সমাজের স্বপ্ন দেখতেন যে সমাজে কিনা কোনো ধরনের বৈষম্য থাকবে না, ছোট বড় ধনী গরিব কোনো ধরনের বৈশিষ্ট্য থাকবে না, এমন একটা সমাজের স্বপ্ন সুকান্ত ভট্টাচার্য দেখেছিলেন, যেটাকে একটু শৈল্পিক ভাষাতে লেখা হয়েছে যে তিনি বৈষম্যহীন সমাজের স্বপ্ন লালন করতেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি ও সাহস জুগিয়েছিল। কাদের মনে তার কবিতা বিশেষ শক্তি ও সাহস জুগিয়েছিল? মুক্তিকামী বাঙালির মনে। ঠিক আছে, স্বাধীনতা যুদ্ধের সময় হয়েছিল। স্বাধীনতা যুদ্ধ কখন? 1971 সালে। এই সময় কারা যুদ্ধ করেছিল? যারা মুক্তিকে প্রত্যাশা করত, যারা স্বাধীনতার প্রত্যাশী ছিল, তারা যুদ্ধ করে, তারা রক্ত দিয়েছে, এর বিনিময়ে আমরা আজকে স্বাধীনতাটা পেয়েছি, তাই না? এখন এই যে মুক্তিকামী বাঙালি, এরা সাহস পেয়েছিল সুকান্ত ভট্টাচার্যের লেখনীর মাধ্যমে। সুকান্ত ভট্টাচার্যের কবিতায় এমন রাজনীতি সচেতন এবং সমাজের বিরুদ্ধে অন্যায় শোষণের বিরুদ্ধে এমন ভাবে তিনি লিখেছেন যেগুলো সেই সময়কার মুক্তিকামী যে বাঙালি ছিল তাদের মনে বিশেষভাবে সাহস জুগিয়েছিল। ঠিক আছে, শক্তি ও সাহস জুগিয়েছিল।
ছাড়পত্র তার বিখ্যাত কাব্যগ্রন্থ। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যে ছাড়পত্র কার লেখা। ছাড়পত্র কার লেখা? সুকান্ত ভট্টাচার্যের লেখা। তার অন্য দুটি কাব্যগ্রন্থ হচ্ছে ঘুম নেই, পূর্বাভাস। তাহলে ছাড়পত্র কার লেখা? সুকান্ত ভট্টাচার্যের। আর তার অন্য দুটি কাব্যগ্রন্থ কি? ঘুম নেই এবং পূর্বাভাস। অন্যান্য রচনার মধ্যে রয়েছে দেখো মিঠে করা, অভিযান, হরতাল। হরতালও কিন্তু অনেক বেশি আসে, মনে রাখবা একদম। সবগুলো তো তোমার মনে রাখতেই হবে। আর হচ্ছে যেটা একদমই ভোলা যাবে না সেটা হচ্ছে এই যে ছাড়পত্র আর হরতাল, ঘুম নেই, পূর্বাভাস। ঠিক আছে, এগুলো তোমার একদম ভুললে চলবে না। তিনি ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেছেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে আকাল। ঠিক আছে, ফ্যাসি বিরোধী শিল্পী সংঘের পক্ষে, এমন শিল্পী সংঘ যারা কিনা ছিল ফ্যাসি বিরোধী, তাদের পক্ষে সুকান্ত ভট্টাচার্য আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন 1947 খ্রিস্টাব্দের 13ই মে, মাত্র 21 বছর বয়সে। মাত্র 21 বছর বয়সে এই প্রতিভাবান কবির মৃত্যু হয়। তাহলে দেখো 1926 সালের 15 আগস্ট সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম হচ্ছে নিবারণ চন্দ্র ভট্টাচার্য। তার পৈতৃক নিবাস হচ্ছে যে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। আর তার মায়ের নাম হচ্ছে সুনীতি দেবী। সুনীতি দেবী তিনি ছিলেন অত্যন্ত রাজনীতি সচেতন। তারপরে কি হচ্ছে, তিনি অন্যায় ও শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তার কবিতার মাধ্যমে তিনি শোষণবিহীন বা বৈষম্যবিহীন একটা সুন্দর সমাজের স্বপ্ন লালন করতেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে হচ্ছে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস। আর অন্যান্য রচনার মধ্যে হচ্ছে মিঠে করা, অভিযান, হরতাল। তিনি মৃত্যুবরণ করেছেন কবে? 1947 খ্রিস্টাব্দের 13ই মে, মাত্র 21 বছর বয়সে। কি রোগে মারা গিয়েছিলেন? যক্ষা রোগে মারা গিয়েছিলেন। ঠিক আছে, তো আমরা কি ক্লিয়ার? কবি পরিচয় থেকে প্রশ্ন দেয় না, মূল পাঠ পড়ান। কেন প্রশ্ন দেয় না ভাইয়া? শোনো আমি বলি তোমাদেরকে, সেটা হচ্ছে আমরা পড়ছি আজকে যা, ঠিক আছে, আমরা আজকে যেটা পড়ছি সেটা এমন ভাবে পড়বো যেন এই পড়াটা আমার অ্যাডমিশন টেস্ট পর্যন্ত যায়। ঠিক আছে, তখন গিয়ে যেন আবার কষ্ট করতে না হয়। তাই এই যে এইচএসসি পরীক্ষার হল পর্যন্ত যেন সীমাবদ্ধ না হয়। ঠিক আছে, যেটা আমি পড়ছি এখন, তাহলে এটা আমি খুঁটিনাটি পড়ে যাই একবারেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আর সব সময় বলি, এখনো বলছি, কখনোই শুধুমাত্র এইচএসসি বোর্ড পর্যন্ত পড়ো না, পরে আবার কষ্ট করা লাগে, কারণ সেই সময় গিয়ে আবার অনেক কিছু নতুন নতুন পড়তে হয়, এত সময় পাওয়া যায় না। ঠিক আছে, একদম হচ্ছে যে যেন এটা অ্যাডমিশন হল পর্যন্ত যাই সেইভাবে আমরা পড়বো। ঠিক আছে, আচ্ছা। নাইম আহমেদ বলছে, ম্যাম আপনার পরিচয়টা দিবেন। পরিচয় দেইনি, পরিচয় দিয়েছি তো না, নাকি আজকে দিইনি? আচ্ছা, যারা আমার পরিচয় জানতে চেয়েছো, আমি আবারও বলছি, আমার নাম হচ্ছে সানজিদা রহমান রিয়া, আর আমি অধ্যয়ন করছি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এখন দেখো আমি পরবর্তী স্লাইডে চলে যাই, যেটা কিনা হচ্ছে আমাদের মূল পাঠ। ঠিক আছে, মূল যে কবিতা আমরা সেখানে চলে যাই। দেখো মূল কবিতাতে কি বলছে? 18 বছর বয়স, কবিতাটার নাম। এবার বলছে 18 বছর বয়স কি দুঃসহ। বলছে 18 বছর বয়স কি দুঃসহ। দুঃসহ মানে কি জানো? বিপজ্জনক। কেন 18 বছর বয়স বিপজ্জনক হবে? 18 বছর শুনলে কি মনে হয়? একদম তারুণ্য শক্তিতে ভরপুর। এই তারুণ্য শক্তি বা এই তরুণেরা কি করে জানো? এই সময়টাতে, এই 18 বছর বয়স সময়টাতে কি করে? সদ্য কৈশোরকালীন থেকে যৌবনে পদার্পণ করে। ঠিক আছে, এই কারণে এরা পুরোপুরি তারুণ্য শক্তিতে ভরপুর থাকে এবং এরা যা তা করে ফেলতে পারে, কোনো কিছুতেই তারা ভয় পায় না, পিছু হটে না। এ কারণেই বলা হচ্ছে যে 18 বছর বয়স কি দুঃসহ। এরা কিন্তু চাইলে সমাজের যত বড় বড় পরিবর্তন আনা সম্ভব সব করতে পারে। কখনো দুইবার ভাবে না যে এখানে আমার বিপদ হবে নাকি এখানে আমার ভালো হবে, এটা করতে হবে, এটা খারাপ লেগেছে, এটা করতে হবে তো হবেই। ঠিক আছে, এমন একটা বিষয় তাদের মধ্যে থাকে। এই কারণেই বলা হচ্ছে 18 বছর বয়স
কি দুঃসহ। আচ্ছা দেখো, তাহলে আমরা ফার্স্ট লাইনটা বুঝলাম যে কি বলছে, 18 বছর বয়স কি দুঃসহ, কেন বলছে বুঝতে পেরেছো। এরপরে দেখো কি বলছে, স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি। কি বলছে, স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি। স্পর্ধা মানে কি জানো, সাহস। সাহসের সাথে এরা মাথা উঁচু করার যে ঝুঁকি সেটা নিয়ে থাকে। কারা নিয়ে থাকে, এই 18 বছর বয়সের তরুণেরা, যারা কিনা তারুণ্য শক্তিতে ভরপুর। সমস্যা কোনো, যারা কিনা তারুণ্য শক্তিতে ভরপুর, ঠিক আছে, তারা সমাজের কোনো ধরনের অন্যায় অবিচার তারা দেখতে পারে না। তারা জীবনের ঝুঁকি নিয়ে সব ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে একদম সম্মুখ সারিতে গিয়ে দাঁড়ায়। এই কারণেই বলা হচ্ছে যে 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি। এরপরে দেখো কি বলছে, 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় ওকে। 18 বছর বয়সেই অহরহ মানে সব সময় বা স্বাভাবিকভাবে, ঠিক আছে। এই 18 বছর বয়সে কি হয়, স্বাভাবিকভাবে সাধারণত যে বড় বড় দুঃসাহসিকতা যে দেখানোর যে স্পর্ধা, এগুলো আসে কিন্তু হচ্ছে এই 18 বছর বয়সে। তার কারণ কি, বারবারই একটা কথা আমি বলছি, কারণ 18 বছর বয়স তারুণ্য শক্তিতে ভরপুর এবং তারুণ্যকে ইন্ডিকেট করা হয়েছে এই 18 বছর বয়স দ্বারা। তাহলে দেখো, লিখে রাখো যে তারুণ্য শক্তিতে ভরপুর কি 18 বছর বয়স। 18 বছর বয়স দিয়ে মূলত ইন্ডিকেট করা হয়েছে তারুণ্য শক্তিতে, যারা কিনা সমাজের পরিবর্তন আনতে সব সময় একদম মানে সামনের সারিতে গিয়ে তারা ভূমিকা রাখে এবং এই সময় তারা নিজেদের সাথে কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু তারা দেখে না। তার জীবন চলে যেতে পারে, সে ভাবে না। অন্যের জীবন নিতে হতে পারে, সে ভাবে না। সে শুধু ভাবে আমার সমাজের পরিবর্তন আনতে হবে, সকল ধরনের অন্যায় অবিচার শোষণের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এটাই সে শুধু বোঝে এবং এর জন্য সে বিভিন্ন ধরনের সাহসী ধরনের ভূমিকা নিতে সে কখনো দুইবার ভাবে না। এ কারণেই বলা হচ্ছে, আপু আমি ক্লাসটা করতে চাই কিন্তু পেজটাকে ফলো দিতে পারছি না, মাহি আক্তার বলছে। আপু কেন ফলো দিতে পারছো না, তুমি একটু আমাদেরকে এই যে পেজের যে মেসেজ অপশন আছে এখানে গিয়ে তুমি আমাদেরকে মেসেজ দিতে পারো, ঠিক আছে, তাহলে আমরা একটু বুঝবো যে কি ধরনের অসুবিধা হচ্ছে। এরপরে দেখো, কেন 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে ওকে, এটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, তোমরা ক্লিয়ার কিনা, এই স্তবকটা তোমরা ক্লিয়ার কিনা আমাকে জানাও, ঠিক আছে। এই 4টা লাইন বুঝতে তোমাদের কি কোনো ধরনের অসুবিধা আছে? আমি আবারও বলছি, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কবিতা এবং এইখান থেকে না যে বিশ্লেষণ করতে বলা হয়, ঠিক আছে। তোমরা এটা ক্লিয়ার কিনা একটু জানাও। আচ্ছা, সবাই মোটামুটি ক্লিয়ার। তাহলে এবার আমি হচ্ছে যে পরবর্তী স্তবকে চলে যাই, সেটা হচ্ছে দেখো কি বলছে, 18 বছর বয়সে নেই ভয়। দেখো, যেহেতু তারা তারুণ্য শক্তিতে ভরপুর থাকে সেহেতু এই সময় কি হয় জানো, এই যে দেখো আমাদের মনে আসে না যে আমরা অ্যাডভেঞ্চারাস হব, বিভিন্ন এই যে পাহাড়, একটা বিরাট বড় পাহাড়, কি আছে এর মধ্যে আমি দেখব। যখন একটু বয়স হয়ে যাবে, যখন ছোট থাকবে তখন ভয় লাগবে যে কি না জানি আছে, কিন্তু যখন তুমি তারুণ্যে পৌঁছাবে তখন তোমার মনে হবে আমি ওখানে যাব, ওখানে গিয়ে আমি দেখবো ওখানে কি এমন আছে যেখানে মানুষ যায় না। এবার তুমি যখন ওই স্টেজটাকে পার করে চলে আসবে তখন তোমার মনে হবে কি যে না এগুলো করা যাবে না, এখানে উপরে যাওয়া যাবে না, এখানে বিপদ হতে পারে বা বিভিন্ন চিন্তা মাথায় আসে। কিন্তু 18 বছর বয়সে এই বিপদের চিন্তা মাথায় আসে না। এই কারণেই বলা হচ্ছে 18 বছর বয়সের নেই ভয়। পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। তার মানে কি জানো, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা মানে তার সামনে যত ধরনের বাধাই আসুক না কেন সে সব বাধাকে অতিক্রম করে ফেলতে পারবে। এই কথাটাই বোঝানো হয়েছে পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, মানে বোঝানো হয়েছে যে এই 18 বছর বয়সে তারুণ্যদের সামনে যত বাধায় আসুক না কেন সে কোনো বাধাকেই ভয় পায় না, সকল বাধাকেই সে অতিক্রম করে ফেলতে পারবে। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। দেখো আমি আবারও বলছি যে যখন ওই যে বিরাট বড় পাহাড়ে যাওয়ার স্বপ্নটা দেখেছে 18 বছর বয়সের তরুণেরা, তখন ওই সময় তাদের মনে হয়েছে যে কি আছে ওর মধ্যে, ওখানে আমার যেতে হবে, দেখতে হবে। কিন্তু ওই স্টেজটা পার করে আসার পরে তখন মনে হবে যে বিভিন্ন ধরনের চিন্তা মাথায় আসবে যে না ওখানে ওঠা যাবে না, ওখানে যাওয়া
যাবে না, কোনটা ভালো মন্দ এটা মাথার মধ্যে কাজ করে, কিন্তু 18 বছর বয়সে কিন্তু কোনো ভালো মন্দ কাজ করে না, ঠিক আছে? এই কারণে কি বলা হয়েছে যে এ বয়সে মাথা নোয়াবার নয়, মানে সে কোনো কিছুতে না বলতে জানে না, নিজের কাছে সে হাঁটতে জানে না, সে কারোর কাছে হাঁটতে জানে না, এই জন্য বলা হয়েছে এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। ঠিক আছে, তার মানে কি কৈশোর থেকে সদ্য যৌবনে পদার্পণ করা একটা মানুষ কি করে, কৈশোরে নানা বিষয় কেঁদেছে, অনেক ছোট ছোট বিষয় কেঁদেছে, কিন্তু যখনই সে যৌবনে পদার্পণ করেছে, তারুণ্য শক্তিতে ভরপুর হয়েছে, তখন তার কাছে মনে হয়েছে, তখন মনে হয় যে আরে ওই ছোট বিষয়টা নিয়ে আমরা কান্না করেছি। সে কি করে, ওই সময়টা এসে নিজে নিজে অনেক স্ট্রং হয়ে যায়, কোনো ধরনের আঘাত তাকে করতে পারে না, সে শুধু জানে আঘাতের প্রতিদান দিতে, ঠিক আছে, আমার ওটা করতে হবে, এটা আমার সাথে কেন হলো। কিন্তু এই যে ভয়ে লুকিয়ে কাঁদা, এই কান্নাকাটি ব্যাপারটাই 18 বছর বয়সের তরুণদের মাঝে থাকে না। তোমরা কি ক্লিয়ার? এখন দেখো তোমরা যারা ক্লিয়ার তারা তো ভেরি গুড, আর যাদের একটু বুঝতে অসুবিধা আছে আমরা কি তাদেরকে ফেলে চলে যাবো? একদমই না। যারা বুঝতে পারোনি তারা আমি আরেকবার বলছি তোমরা শোনার, যারা বুঝতে পেরেছো তারা আরেকবার ঝালাই করে নাও, ঠিক আছে? আমি পুরোটা একটা সামারি করতেছি। প্রথমে বলছে 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি, মানে 18 বছর বয়সে যত ধরনের সাহসী কাজকাম আছে সবকিছু করতে তারা আগ্রহী হয়, তাদের মধ্যে কোনো ধরনের ভয় কাজ করে না, তারা শুধু জানে এটা করতে হবে, তার সাথে অন্যায় হয়েছে মানে তার প্রতিদান করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ঠিক আছে? 18 বছর বয়সে একদম যা তা করে ফেলতে পারে, তার মধ্যে তার নিজের ক্ষতি হতে পারে বা অন্যের ক্ষতি হতে পারে, এগুলো তার মধ্যে কাজ করে না। এই কারণে বলা হয়েছে 18 বছর বয়স কি দুঃসাহ, স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি, মানে বড় বড় কাজ করতে তারা আগ্রহী হয়। 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসের দেয় উকি। এই বয়সে কি হয় জানো, ওই যে আমি একটা উদাহরণ দিলাম যে একটা পাহাড়, মনে করো যখন ছোট ছিলাম তখন ভয় লাগতো পাহাড়টা দেখে, যখন আমি তারুণ্যে পৌঁছালাম তখন মনে হলো যে ওখানে কি আছে আমি গিয়ে দেখবো, এবার যখন আরেকটু বয়স হলো তখন মনে হলো যে না ওখানে ওঠা যাবে না, ওখানে বিপদ হতে পারে, ঠিক আছে? এই যে 18 বছর বয়সে নানান ধরনের যে সাহসী কাজকাম করা, এগুলো করতে যেহেতু সে আগ্রহী হয়, এই কারণে তার মধ্যে নানান ধরনের সাহসিকতা উকি দেয়, তাই বলা হয়েছে 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসের দেয় উকি। 18 বছর বয়সে নেই ভয়, সকল ধরনের বাধা সে অতিক্রম করে চলতে চায়, তার মধ্যে কোনো ভয়ডার কাজ করে না, পদাঘাতে চাই ভাঙতে পাথর বাধা, মানে তার সামনে যত ধরনের বাধা আসুক না কেন সে সব বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারবে, এমন একটা বিষয় তার মধ্যে কাজ করে। এ বয়সে কেউ মাথা নোয়াবার না, এ বয়সে কেউ না বলতে জানে না, হেরে যেতে জানে না, সে জানে সবকিছুতে আমার বিজয়ী আনতে হবে, ঠিক আছে? সে হারতে জানে না। 18 বছর বয়স জানে না কাদা, ভয় পেয়ে কান্নাকাটি করতেও 18 বছর বয়স জানে না। কেন জানে না? এই 18 বছর বয়সে তারুণ্য শক্তিতে ভরপুর থাকে, এই কারণে 18 বছর বয়স কোনো ধরনের অন্যায় অবিচার নিতে পারে না। আচ্ছা, যাদের নেট সমস্যা হচ্ছে বা কোনো ধরনের অসুবিধা হচ্ছে তোমরা এই ক্লাসটি না রেকর্ড থাকবে, তোমরা পরে করে নিতে পারবে, ভাইয়া বা আপুরা একদমই টেনশন নেওয়ার কোনো দরকার নাই। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই ক্লাসটি রেকর্ড থাকবে, যখন তোমার সমস্যাটি সলভ হবে তখন তুমি এই ক্লাসটা আবার করে নিতে পারবে, ঠিক আছে? আমি এখন পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, তোমরা পুরোটা ক্লিয়ার না এখন সবাই? আগের স্তবক দুইটা তোমরা কি ক্লিয়ার? আমি তাহলে এখন পরবর্তীতে চলে আসি। এ বয়স জানে রক্তদানের পুণ্য, ঠিক আছে? এই লাইনটা মূলত এতটুকু যে এ বয়স জানে রক্তদানে পূর্ণ, মানে কি যে সমাজের পরিবর্তন আনতে গেলে হয়তো তার আঘাত লাগতে পারে, হয়তো তার জীবন চলে যেতে পারে, কিন্তু তার রক্ত মূল্যের বিনিময়ে হলেও সে সকল ধরনের বিপদকে অতিক্রম করতে চায়, সকল শোষণ বঞ্চনার বিরুদ্ধে সে প্রতিবাদ করতে চায়, এক কথায় সামনে এগিয়ে যেতে চায়, সেটা তার রক্ত মূল্যের বিনিময়ে হলেও সে সেটা করতে চায়। এই বিষয়টাকে বোঝানোর জন্যই বলছে এ বয়স জানে রক্তদানে পূর্ণ, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে,
ঠিক আছে, বাষ্পের মতো স্টিমারের মতো, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। দেখো বাষ্পর বেগ কেমন, বাষ্প তো খুব দ্রুত পানি বাষ্পে পরিণত হয়, স্টিমারও কি হয় খুব দ্রুত চলে। তার মানে এই যে গতি, 18 বছর বয়সে তারুণ্য শক্তিতে ভরপুর হয়ে তাদের মধ্যে সকল ধরনের কাজ করার স্পৃহা, তাদের মধ্যে চলার গতিটা ঠিক এই বাষ্পের বেগের মতো থাকে, স্টিমারের মতো থাকে। ঠিক আছে, স্টিমারের মতো থাকে এবং বাষ্পের বেগের মতো থাকে, অর্থাৎ তাদের জীবনের যে গতি, তাদের মধ্যে যে চাঞ্চল্য, এই বিষয়টাকে প্রকাশ করা হয়েছে। প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য। মানে কি, দেখো সমাজের পরিবর্তন হতে গেলে, সমাজের পরিবর্তন করতে গেলে অনেক সময় আমার উপরে আঘাত আসবে এবং আমি সেই আঘাতের প্রতিদানও দিব। কিভাবে? আমাকে যে আঘাত করতে আসবে আমিও তাকে আঘাত করব। তার জন্য হতে পারে কি আমার প্রাণটাও চলে যেতে পারে, আবার প্রয়োজনে তার প্রাণটা নেওয়ারও আমার দরকার হতে পারে। এই বিষয়টাকে বোঝানোর জন্যই বলছে যে 18 বছর বয়সের মানুষেরা এতটা দুর্বার যে তাদের মধ্যেও তাদের গতিটা থেকে হচ্ছে যে অত্যন্ত প্রখর, তারা থেকে তারুণ্য শক্তিতে ভরপুর এবং তাদের প্রাণের যে ঝুঁকি থাকতে পারে বা অন্যের প্রাণ নিতে হতে পারে, কোনো ধরনের ভয় ডর তাদের মধ্যে কাজ করে না। শপে আত্মাকে শপথের কোলাহলে, মানে এই যে আমি একটা শপথ নিয়েছি আমি অন্যায়ের বিরুদ্ধে লড়বো, এই অন্যায়ের বিরুদ্ধে লড়ার যে শপথ, এই শপথের জন্য আমি আমার নিজের আত্মাকে বিলীন করে দিব, আমার আত্মাকে একদম এক মন এক প্রাণ করে আমি সেই আমার শপথের পেছনেই আমি চলবো। এই বিষয়টাকে বোঝানোর জন্যই বলা হয়েছে শপে আত্মাকে শপথের কোলাহলে। তোমরা কি এখন ক্লিয়ার? তোমরা এখন এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। তামান্না তাসনিম বলছে ক্লিয়ার। মেঘলা বলছে ক্লিয়ার। সাদিক আহমেদ বলছে আলহামদুলিল্লাহ। মিলন হোসেন বলছে ক্লিয়ার আপু। ফাহমিদা আক্তার হ্যাপি বলছে ক্লিয়ার আপু। নুসরাত জাহান নওরিন বলছে ক্লিয়ার। ফাতেমা আশরাফ, পুষ্প, মাইশা চৌধুরী সবাই মোটামুটি ক্লিয়ার। নাইম আহমেদ বলছে ক্লাসে মন দিতে পারছি না। কেন মন দিতে পারছো না ভাইয়া? আচ্ছা, এরপর দেখো কি বলছে। মেহেদি হাসান সোহান বলছে শপে আত্মাকে শপথের কোলাহলে, এই লাইনটা আরেকবার বুঝিয়ে দিন। শপে আত্মাকে শপথের কোলাহলে মানে কি, দেখো তারুণ্য শক্তিতে যখন তারা ভরপুর থাকে তখন তাদের মধ্যে একটা জিনিসই কাজ করে, সেটা কি আমার সামনে যে অন্যায় হচ্ছে আমি এটা মানবো না, এখন আমি অন্যায়ের প্রতিবাদ করব। এই যে একটা মনে মনে আমি শপথ নিলাম এবং এই শপথের জন্যই আমি আমার জীবনকে পর্যন্ত উৎসর্গ করতে পারি। ঠিক আছে, একদম এক মন এক প্রাণ হয়ে কি আমি ওই শপথের জন্যই লড়বো। তাতে আমার জীবন চলে যেতে পারে, অন্যের জীবন নেওয়ার প্রয়োজন হতে পারে, কোনো কিছুই আমাকে ম্যাটার করে না। আমি আমার আত্মাকে একদম সেই শপথের জন্য ছেড়ে দিলাম। এই বিষয়টাকেই বোঝানো হয়েছে। তোমরা কি এখন ক্লিয়ার? আচ্ছা, নাইম আহমেদ বলছে ভাইয়া বললেন না ম্যাম, তাহলে কি বলবো বলো? আচ্ছা দেখো, এখন আমি পরবর্তী লাইনে চলে যাই। 18 বছর বয়স ভয়ঙ্কর। 18 বছর বয়সকে কি বলা হচ্ছে? ভয়ঙ্কর বলা হচ্ছে। নোট করো, 18 বছর বয়স ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। কেন যন্ত্রণা জানো? এই যে সমাজের অন্যায় অবিচারগুলো এই বয়সী ছেলে মেয়েদের মনে এত বেশি আঘাত করে যে তারা ওটা মেনে নিতে পারে না এবং তাদের মনের মধ্যে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়, যার জন্য বলা হয়েছে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, কারণ ছোট কোনো কিছু এই বয়সীদের মনে অনেক বেশি আঘাত হানে। তুমি ছোট একটা অন্যায় করেছো কিন্তু সেটা এই বয়সীদের মনে কি হয়, একটা ব্যাপকভাবে আঘাত হানে। সমাজের অন্যায় অবিচারগুলো তাদের মনের মধ্যে খুব প্রকটভাবে দাগ দেয়। এই কারণে বলা হয়েছে এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, এ বয়সে কানে বিভিন্ন ধরনের মন্ত্রণা আসে, সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে। তোমাকে সঠিক পথেও পরিচালিত হতে পারে, বেঠিক পথেও পরিচালিত করতে পারে। এখন তোমাকে স্ট্রং মাইন্ডে থাকতে হবে, তোমাকে বুঝে নিতে হবে কোনটা আমার জন্য ভালো আর কোনটা আমার জন্য খারাপ। এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা কানে আসে ভালো খারাপ, এ কারণে বলা হচ্ছে এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। তোমরা
কি বুঝতে পেরেছো? জিসান বলছে আপু আমার কমেন্ট দেখেন না কেন? এই যে দেখে নিয়েছি ভাইয়া। মেহেদি হাসান সোহান বলছে ধন্যবাদ আপু, তোমাকেও ধন্যবাদ। তুমি কি বুঝতে পেরেছো এখন ওই লাইনটা? ঋতু বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ফাহিম বলছে আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে রিয়া। 18 বছর বয়সকে ভয়ঙ্কর বলা হয়। হ্যাঁ, ইয়াসিন বলছে আপু আমার বাসা কবি সুকান্তর বাসার কাছে বাসা। তাহলে আমরা একটা কাজ করব, তোমার বাসায় সবাই মিলে একদিন চলে যাব, তুমি আমাদেরকে সুকান্ত ভট্টাচার্যের বাসা ঘুরিয়ে দেখাবে, ঠিক আছে? এসা বলছে জি আপু বুঝতে পেরেছি। নীলালোর মুগ্ধতা বলছে জি আপু ক্লিয়ার। সাহিত্যের খেলা পড়ায়েন আপু প্লিজ। আচ্ছা ঠিক আছে। আপু অনেক ভালো করে বুঝেছি। পুষ্প বলছে থ্যাংক ইউ সো মাচ। পুষ্প, তোমরা মনোযোগ দিয়েছো বলেই তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? এখন আমি পরবর্তী প্যারাতে চলে যাই। কি বলছে দেখো, 18 বছর বয়স যে দুর্বার, 18 বছর বয়সকে দুর্বার বলা হচ্ছে। দেখো 18 বছর বয়সকে দুঃসহ বলা হয়েছে, 18 বছর বয়সকে ভয়ঙ্কর বলা হয়েছে, 18 বছর বয়সকে দুর্বার বলা হয়েছে। 18 বছর বয়সকে কেন দুর্বার বলা হলো? পথে প্রান্তরে ছোটাই বহু তুফান। বহু তুফান বলতে কি জানো? বহু তুফানকে পথে প্রান্তরে বিভিন্ন ধরনের যে অন্যায় অবিচার অর্থাৎ যে বৈষম্যমূলক আচরণ, এইগুলোকে তারা কি করে? ছোটায়, মানে ছুটিয়ে দেয়, ঠিক আছে? তারা প্রতিবাদের মাধ্যমে সকল অন্যায় অত্যাচার অবিচার যাই বলো না কেন সে সবকিছুর বিরুদ্ধে কথা বলে। তারা তাদের মধ্যে তো কোনো ভয় কাজ করে না যে এর প্রেক্ষিতে আমার সাথে কি হতে পারে। তারা অন্যায় দেখছে, অন্যায়ের প্রতিবাদ করবে। এই বিষয়টাকে বোঝানোর জন্যই বলা হয়েছে যে 18 বছর বয়সকে দুর্বার বলা হয়েছে এবং পথে প্রান্তরে ছোটাই বহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। কেন দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার? কারণ এই বয়সীদের কানে নানা ধরনের মন্ত্রণা আসে, যে অনেকে তাকে ভুল পথে পরিচালিত করতে চায়, আবার অনেকে তাকে ভালো পরামর্শ দেয়। এখন কোনটা ভালো কোনটা মন্দ এটা আমাকে বুঝতে হবে। একটু যদি এদিক ওদিক করি, ভুল পথে চলে গেলে আমার জীবন শেষ। আর যদি একটু বুঝে সঠিক পথটা আমি ধরে রাখতে পারি তাহলে আমার জীবন সুন্দর। এই কারণে বলা হয়েছে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ, মানে নানান ধরনের কথা কানে আসে, তখন সে কনফিউজড হয়ে যায় যে আমি কি করব। এই কারণে তার প্রাণটা ক্ষত বিক্ষত হয়। কিন্তু আলটিমেটলি সবকিছুর মধ্যে যে সঠিকটা বেছে নিতে পারে সেই কিন্তু সফল হয়, তাই না? দুর্বার মানে কি? দুর্বার মানে ওই দুঃসহকেই বোঝানো হয়েছে, ঠিক আছে? ফাহিম বলছে আমাকে সবাই ছেলে কেন বলে বুঝি না। আহারে, আচ্ছা ইয়াসিন বলছে জি আপু অনেক সুন্দর করে বুঝেছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এরপর দেখো কি বলছে, 18 বছর বয়সে আঘাত আসে। কি কি ধরনের আঘাত আসে দেখো? 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত। দেখো 18 বছর বয়সে আঘাত আসে, আঘাতের ধরন কেমন? অবিশ্রান্ত, মানে একদম একটার পর একটা আঘাত আসে। কেন আসে? এই যে সমাজে নানান ধরনের কাজকাম কার্যকলাপ হচ্ছে, যেগুলো তোমার কাছে ভালোও লাগতে পারে, কিছু কিছু খারাপও লাগতে পারে। প্রতিনিয়ত যে খারাপগুলো আমরা দেখছি এগুলো আমাদের মনে দারুণ ভাবে দাগা দেয়। এই কারণে বলা হয়েছে 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত। একে একে হয় জড়ো, একে একে জড়ো হয়। এই যে একটার পর একটা আঘাত আসে এবং এগুলো জড়ো হয়, মানে সমাজের অন্যায় অবিচারগুলো দেখে সে কি করে? নিজের মনের মধ্যে তার একটা ক্ষত সৃষ্টি হয় এবং সে নিজের মনের মধ্যে চিন্তা করে এটা কেন হচ্ছে, বা তার সাথে অন্যায় হলে সে ভাবে যে এটা আমার সাথে কেন হলো। এই যে নানান ধরনের বিষয়গুলো তার মনের মধ্যে জড়ো হয়, এইটাকে বোঝানোর জন্যই বলা হয়েছে 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস
আসে এ বয়স কাঁপে বেদনায় থরথর। সমাজের যে নেগেটিভ সাইডটা রয়েছে এই নেগেটিভ সাইডগুলো যেহেতু তার মনের মধ্যে ভীষণ ভাবে দাগ দেয়, তাই কি হয় তার মনটা বেদনায় একদম পুরো পূর্ণ হয়ে যায় এবং সে সবকিছুর প্রতিবাদ করতে চায়। অনেক সময় দেখা যায় সে প্রতিবাদ করে উঠতে পারে, অনেক সময় পারে না। তখন কি হয় তার মনের মধ্যেও একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে। এই বিষয়টাকে বোঝানোর জন্য বলা হয়েছে এই বয়স কাঁপে বেদনায় থরথর। তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি এখন বুঝতে পেরেছো? আমি তাহলে পরবর্তীটাতে চলে যাব। নাইম আহমেদ বলছে, ম্যাম আপনি নিয়মিত ক্লাস নিলে আমি বাংলা এ প্লাস পাবো নিশ্চিত। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো এবং তোমার জন্য শুভকামনা। তুমি হচ্ছে শুধু বাংলা কেন, আমাদের সিআরডেমিতে কিন্তু সব ক্লাসই মোটামুটি হয়, বাংলা বলো ইংরেজি বলো তারপর হচ্ছে আইসিটি, তুমি সবগুলো ক্লাস করবে, সবগুলোই তোমাদেরকে অত্যন্ত ভালোভাবে বোঝানো হয় এবং এগুলো করলে তুমি অনেক বেশি উপকৃত হবে, শুধু বাংলা না, ঠিক আছে? এরপরে দেখো কি বলছে, তবু 18 শুনেছি জয়ধ্বনি। কেন জয়ধ্বনি শুনেছি? কারণ তাদের দ্বারাই সমাজের পরিবর্তন আনা সম্ভব। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। কেন দুর্যোগের ঝড়ে? মূলত সামারি এটাই যে তার সামনে নানান ধরনের মন্ত্রণা আসে, সে বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল, সে অন্যায় অবিচার দেখে নিজেকে স্থির রাখতে পারে না, শান্ত রাখতে পারে না। এই কারণেই বলা হয়েছে যে সে নানান ধরনের দুর্যোগ ঝড়ের মধ্যে সে বেঁচে থাকে, বিপদে মুখে এ বয়স অগ্রণী। দেখো এই তারুণ্য শক্তিতে ভরপুর যারা, তারাই কি করে বিপদের সময় সবচেয়ে সম্মুখ সারিতে থাকে। সে এটা চিন্তা করে না আমার সাথে ভালো হতে পারে, হোক বা খারাপ হোক, তার নিজের বিপদ হতে পারে, কিন্তু সে এগুলো চিন্তা করে না। সে একদম সম্মুখ সারি থেকে বিপদের সময় পাশে থাকে এবং অন্যায়ের প্রতিবাদ করে। এ বয়স তবু নতুন কিছু তো করে, তাই না? মানে কি, অন্যায়ের প্রতিবাদ করে সমাজের যে পরিবর্তন আনে, এই যে পরিবর্তন যে সে সৃষ্টি করে, এই কথাটাকে বোঝানোর জন্যই বলা হয়েছে এ বয়স তবু নতুন কিছু তো করে। আপু বাংলা ব্যাকরণ পড়ালে ভালো হয়। হ্যাঁ, বাংলা ব্যাকরণও পড়ানো হয়। সবগুলো কি আপনিই নেন? না, সবগুলো আমি নিই না। ইংলিশ ক্লাস নেই হচ্ছে খালিদ ভাইয়া, বাংলা ক্লাস আমি নিই, আইসিটি ক্লাস নেই মারুফ ভাইয়া, এবং এক একটা কোর্স আর কি এক একজন নেই। জাহিদ বলছে ইনশাআল্লাহ প্রতিটা ক্লাসেই জয়েন্ট হব। ফিয়ামানিল্লাহ ভাইয়া, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ইনশাআল্লাহ তোমরা সবাই উপকৃত হবে। এরপর দেখো কি বলছে যে এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, কারণ এ বয়স ভয় পেতে জানে না, এ বয়সীরা ভয় পেতে জানে না, তাদের মধ্যে কোনো ধরনের কাপুরুষতা, এই যে অন্যায় দেখেও যে সহ্য করে না, এটাকেই কাপুরুষ বলা হয়। এখন এই ধরনের কাপুরুষতা তাদের মধ্যে নেই। পথ চলতে এ বয়স যায় না থেমে, মানে অন্যায় দেখে যে ভয় পেয়ে ওখানে থমকে যায় সেটা করে না, অন্যায় দেখে সে কি করে তার প্রতিবাদ করে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, যেহেতু তার মধ্যে কোনো ধরনের ভয় কাজ করে না, তাই সে জানে আমি অন্যায় দেখছি মানে আমি অন্যায়ের প্রতিবাদ করতে পারবো, এর কোনো দোনোমনো নাই। তাই বলা হয়েছে এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। যেহেতু 18 বছর বয়সীদের দ্বারাই সমাজের পরিবর্তন আনা সম্ভব, তাই কবি সুকান্ত ভট্টাচার্য বলছেন যে আমাদের সমাজে যেহেতু অনেক ধরনের অন্যায় অবিচার হচ্ছে, এইগুলো পরিবর্তনের জন্য কি দরকার? আমাদের দেশের এই 18 বছর বয়সে যে তারুণ্য শক্তি, এই তারুণ্য শক্তি আমাদের দেশের উপরে নেমে আসুক, এটাকেই বোঝানো হয়েছে। ঠিক আছে আপু, ক্লাস রুটিন কোথায় পাবো? আমাদের পেজেই পেয়ে যাবে আপু। আগের ক্লাসগুলো কই পাবো? এই যে পেজে সব ক্লাস রেকর্ড আছে। তোমরা কি বুঝতে পেরেছো কবিতাটা? এখানেই কিন্তু কবিতার শেষ, এবং শেষ লাইনটা কি? এদেশের বুকে 18 আসুক নেমে। তোমরা কি কবিতাটা বুঝতে পেরেছো?
আপু এই কবিতাটা কি আজ প্রথম পড়াচ্ছেন? হ্যাঁ ভাইয়া, এই কবিতাটা আজ প্রথম পড়াচ্ছি। দেখো তোমাদেরকে তো আমি পড়ানোর চেষ্টা করছি, মোটামুটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখন তোমরা বুঝতে পারছো কিনা, আমাদের ক্লাস তোমাদের ভালো লাগছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আর হচ্ছে আমি তো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তোমরাও আমাদের জন্য একটা কিছু করতে পারো। সেটা কি করতে পারো? আমার ক্লাসটি শেয়ার করতে পারো। এখন ঝটপট দেখি কে সবার আগে আমার ক্লাসটি শেয়ার করে এবং লেখে যে শেয়ার ডান কমেন্টে। নীলালুর মুগ্ধতা বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। নুসরাত জাহান নওরিন বলছে জি আপু। কামিনী প্রামাণিক বলছে জি আপু। নির্বাণ চয়ন বলছে ক্লিয়ার আপু। এখন দেখি তোমরা শেয়ার করে আমাকে একটু জানাও, ঝটপট কমেন্ট করে কমেন্টে দেখাও যে শেয়ার ডান। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস, এই লাইনটা আবার বলেন। মেহেদি হাসান সোহান বলছে অবশ্যই বলবো। এ বয়স কালো, কোথায় জানি লাইনটা, আচ্ছা যাই হোক, তুমি যেহেতু এখানে লিখেই দিয়েছো যে এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এই লাইনটা বোঝেন। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস মানে সমাজে দেখো দুইটা সাইড আছে এবং এই বয়সে কি হয়, পা ফসকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সমাজের যে ভালো সাইড, এই যে ভালো 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 কথা তার কাছে প্রেজেন্ট করতে পারে, আবার অনেকে আছে কি তাকে ভুল পথে পরিচালিত করতে পারে। এখন সে বুঝতে পারে না যে সে কোন পথে যাবে, এই যে তার মধ্যে একটা সংশয় থেকে যায়, এই বিষয়টাকে বোঝানোর জন্য বলা হয়েছে এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস। যখন সে বুঝে উঠতে পারে না, তার মধ্যে একটা দীর্ঘশ্বাস কাজ করে। ঠিক আছে, অনেক সুন্দর লাগছে আপু আজকের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপু সিআরডিএম সব অনেক ভালো হয়, মানে এই কমপ্লিমেন্টটা অনেক বিশাল কোনো কিছু। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। জান্নাতু সাদিয়া বলছে শেয়ার ডান। স্নেহা জাহান বলছে ডান আপু। মোহাম্মদ ফয়সাল ডান। মোহাম্মদ মাহিন, শামীম আহমেদ, শাফি সবাই শেয়ার করে দিয়েছে। ওমর ফারুক বলছে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর বলছেন ক্লাস শেয়ার করতে, আমার তো খুবই ভুল হয়ে গিয়েছে, কিন্তু ক্লাস তো শেষ হয়নি, আরো তো আছে। তোমরা যারা শেয়ার করেছো আমি তোমাদের কাছে অনেক 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 বেশি মানে একদম থ্যাঙ্কফুল। তোমরা আমাকে হেল্প করছো, আমার কথা শুনছো, এটা আমার জন্য কিন্তু অনেক বড় কোনো কিছু, এবং তোমাদের সাপোর্টটাই আসলে আলটিমেটলি আমার জন্য দরকার, তাই না? দেখো এখন যে আমি একটা কবিতাটা পড়লাম, কবিতাটার নাম কি 18 বছর বয়স। এখন তোমাদেরকে আমি আরেকটা হচ্ছে দিব কোশ্চেন, যেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। সেটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যকে কোন ধরনের কবি বলা হয় বা কি কবি বলা হয়, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। তানিয়া বিল্লা বলছে আজকে আর কোনো ক্লাস হবে আপু? না, আজকে আপু আর কোনো ক্লাস হবে না। ওমর ফারুক বলছে আলহামদুলিল্লাহ ডান। সুকান্ত ভট্টাচার্যকে কি কবি বলা হয়, একটু কমেন্ট করে জানাও। নাহিদ হাসান নাহিদ বলছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আচ্ছা তোমরা কমেন্ট করে জানাও। রওশন রহমান বলছে কিশোর কবি, একদম ঠিক, সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়। এখন দেখো চলে যাই পাঠ পরিচিতিতে। কি বলছে, সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স। কবিতাটি 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত তার ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। সুকান্ত ভট্টাচার্যের খুবই উল্লেখযোগ্য একটা কাব্যগ্রন্থ যার নাম হচ্ছে ছাড়পত্র। সেই ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে 18 বছর বয়স কবিতাটি সংকলন করা হয়েছে এবং এই ছাড়পত্র প্রকাশিত হয় 1948 খ্রিস্টাব্দে। এটা কিন্তু লাইন করে মার্ক করে রাখবে, 1948 খ্রিস্টাব্দে 1948 খ্রিস্টাব্দে ছাড়পত্র কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এই কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। তার মানে কি, বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যটা কি বলতো, যে কোনো ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে সে কি করে, চুপ থাকতে পারে না, তার মধ্যে কোনো ধরনের সংশয় তৈরি হলে সে সেটাকে প্রকাশ করে, ভালো মন্দ দুই ধরনের মন্ত্রণা এসে তার মনের মধ্যে একটা ক্ষত সৃষ্টি করে। এই বিষয়গুলো কবি সুকান্ত ভট্টাচার্য তার নিজের অভিজ্ঞতার আলোকে এই কবিতাটি
কবিতাটিতে ফুটিয়ে তুলেছেন। কিশোর থেকে যৌবনে পদার্পণের এই বয়সটি উত্তেজনার, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার উপযোগী। কারণ তারা জীবনের ঝুঁকি নিতে একমাত্র এই বয়সেই পারে। এরপরে কি হয় বলতো, মনের মধ্যে সংশয় সৃষ্টি হয় যে আমার ক্ষতি হতে পারে, আমার জীবন চলে যেতে পারে, আমার বিপদ হতে পারে। কিন্তু এই বয়সে কি করে, এগুলা কাজ করে না। এ বয়স অদম্য দুঃসাহসের সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। যেটা বললাম যে এই বয়সেই কিন্তু অন্যায়ের বিরুদ্ধে বা আমার যে বলে ফেলতে পারে, কিন্তু এর পরে কিন্তু অনেক ধরনের কথা, অনেক ধরনের চিন্তা ভাবনা তার মাথার মধ্যে আসে যে আমার বিপদ হতে পারে। তাই না? এরপর দেখো বলছে এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান। কাদের ধর্ম? এই 18 বছর বয়সীদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া। রক্ত শপথ মানে কি জানো? হয় রক্ত নিজেরটা দিব বা প্রয়োজনে অন্যের রক্তটাও নিতে হতে পারে। এইটাকে বোঝানোর জন্য বলা হয়েছে। পাশাপাশি সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা, সর্বনাশের অভিঘাতে হয়ে উঠতে পারে এরা ভয়ঙ্কর। কিন্তু এই বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার অদম্য প্রাণশক্তি। যেহেতু তারা পুরোটাই প্রাণশক্তিতে ভরপুর, সুকান্ত ভট্টাচার্যকে গণমানুষের কবি বলা হয়। একদম ঠিক। এরপরে কি বলছে দেখো, কিন্তু এই বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার অদম্য প্রাণশক্তি। ফলে তারুণ্য, যৌবন শক্তি। দেখো দুই ধরনের শক্তির কথা বলা হয়েছে, একটা হচ্ছে তারুণ্য শক্তি, আরেকটা হচ্ছে যৌবন শক্তি। এই দুই শক্তির ফলে কি করে দেখো, এগিয়ে যায় প্রগতির পথে, মানে নতুনের আশায় বা যেটা আমাদের জন্য ভালো সেগুলোর আশায় এরা এগিয়ে চলে। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত, এসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যা পীড়িত দেশে তারুণ্য, যৌবন শক্তি যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। এটা বলতে বোঝানো হয়েছে 18 বছর বয়স কবিতাটি মাত্রা ও আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে 18 বছর বয়স মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ঠিক আছে, একদম মনে রাখবা, 18 বছর বয়স মাত্রাবৃত্ত ছন্দে রচিত। দেখো আমি পুরো কবিতাটা একবার সামারাইজ করি। সেটা হচ্ছে 18 বছর বয়সকে বলা হয়েছে যে পুরোপুরি তারুণ্য শক্তিতে ভরপুর একটা স্টেজ। এই সময় তারা কি করে, কোনো ধরনের বিপদ আপদের এগিয়ে যেতে কখনো পিছপা হয় না। সে যদি কোনো অন্যায় অবিচার দেখে, সে জানে কি আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, একদম সম্মুখ সারিতে গিয়ে তারা নেতৃত্ব দেয়। প্রয়োজনে সমাজের পরিবর্তনের প্রয়োজনে কি হয়, সে নিজের জীবনও দিয়ে দেয় সময়ের দাবিতে। আবার কখনো কখনো প্রয়োজনের তাগিদে কি করে, অন্যের জীবন নিতেও সে কখনো দুইবার ভাবে না। কারণ সে জানে যে আমার রক্ত চলে গেলে যাক, রক্তদানে তো একটা পুণ্য আছে, আমার রক্ত চলে গেলে যাক, কিন্তু অন্যায়ের প্রতিবাদ সে করবে। তার মধ্যে কোনো ধরনের ভয় ডর কাজ করে না, সে ভীরু কাপুরুষতা তার মধ্যে কাজ করে না, সে কান্না করতে জানে না মুখ লুকিয়ে। সকল পজিটিভ যে সাইড গুলো এনেছে এই তারুণ্য শক্তিরাই কিন্তু এনেছে, এবং এই 18 বছর বয়স মূলত পুরোপুরি তারুণ্য শক্তিকে বোঝানো হয়েছে। তাই কবি ভীষণ ভাবে প্রত্যাশা করেছে যে এদেশের বুকে 18 বছর বয়স নেমে আসুক। তোমরা কি পুরো কবিতাটি ক্লিয়ার হয়েছো? আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা পুরো কবিতাটি এখন ক্লিয়ার কিনা। আজকের ক্লাস তোমাদের কাছে কেমন লেগেছে? এবং এই ক্লাস নিয়ে অনেক সময় হয় কি, আমি হয়তো অনেকের কমেন্ট, যাদের কমেন্ট সামনে আসে তাদেরগুলোই তো পড়া হয়, অনেকে হয়তো অনেক কোশ্চেন করে রাখো যেটা আমার চোখে পড়ে না, কিন্তু আমি ক্লাস শেষ করে তোমাদের সবার কমেন্ট কিন্তু একবার করে দেখি, এবং হচ্ছে তোমাদের যাদের আমি অ্যান্সার দিতে পারিনি তাদের ইনশাল্লাহ আমি অ্যান্সার দিয়ে দিব। আর যারা এই ক্লাসটি এখন করতে পারোনি, যারা পরবর্তীতে করে নিবে আর কি, যে ক্লাস তো রেকর্ড থাকবে, সেই সময় যদি তোমাদের মনে কোনো প্রশ্ন এসে থাকে তোমরা কমেন্ট করে রাখবে, আমি তোমাদের সবার কমেন্ট কিন্তু চেক করি। ঠিক আছে? আর হচ্ছে যদি আমি কোনো কারণে কমেন্ট চেক না করতে পারি বা না দিই, অ্যান্সার যদি না পাও, তোমরা কি করবে, আমাদের পেজের যে মেসেজ অপশন আছে এখানে মেসেজ দিবে, ইনশাল্লাহ তোমাদের হচ্ছে প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। প্রসেনজিৎ কুমার দেবনাথ, আমি মনে হয় প্রসেনজিৎকে অনেকদিন পর ক্লাসে পেলাম, তাই না? আপু আমি ক্লাসের লিংক পাই না। কেন পাও না? সুমু বলছে, শাম্মী সুমু, কেন পাও না আপু? তুমি আমাদের পেজটি ফলো করে রাখবে, ঠিক আছে?
মুন্নি বলছে অনেক ভালো লেগেছে ক্লাসটা, থ্যাংক ইউ সো মাচ আপু। মাইশা চৌধুরী বলছে আজকের ক্লাস অনেক অনেক সুন্দর হয়েছে আর আপনাকেও অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমাদের এই যে সুন্দর সুন্দর কমেন্ট গুলো না আমাকে মনে হয় যেন মানে ক্লাস নিতে আসার আগে মনে হয় আমি আরো বেশি বেশি স্টাডি করে আসি, যাতে তোমাদের সকল প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারি, তোমরা যেন কোনো ধরনের প্রবলেম না থাকে বাংলায়। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট গুলো আমার আরো বেশি তোমাদের উপরে খাটতে মানে একদম মন চাই, সত্যি বলছি। তোমরা আসলে এত বেশি ভালো আর এত বেশি সাপোর্টিভ, আমার তো অনেক ভালো লাগে। মোহাম্মদ সোহান বলছে আমার কমেন্টটাও পড়েন, এই যে পড়ে নিলাম। এখন দেখো আজকের ক্লাস তোমাদের জন্য এই পর্যন্তই। যেটা বললাম কোনো ধরনের অসুবিধা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা ব্যাকরণ পড়ালে ভালো হতো, সামনে টেস্ট পরীক্ষা। হ্যাঁ আমি ব্যাকরণ পড়াবো। আরেকটা কথা সেটা হচ্ছে সামাদ হোসেন বলছে জি আপু ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের আমি বাংলা ব্যাকরণ তোমাদের টেস্ট পরীক্ষার আগে যা পড়িয়েছে যা পড়াবো তা তো পড়াবোই, কিন্তু টেস্ট পরীক্ষার আগে আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটু বেশি বেশি ক্লাস নিয়ে তোমাদের টেস্ট পরীক্ষার আগে আমি একবার শেষ করাবো, যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয়। এবং এই কোর্সটি তোমরা পাবে একদম ফুল ফ্রি। এই কোর্সটি নেওয়ার জন্য তোমাদের কোনো ধরনের পেমেন্ট করতে হবে না, তবে তোমাদের আফটার টেস্ট এক্সামিনেশন তোমাদের জন্য আমি একটা রিভিশন ব্যাচ চালু করব, যেখানে আমি একদম বাংলা A to Z সবকিছু রিভিশন করব, এবং সেখানে তোমাদের উপস্থিতি ইনশাআল্লাহ আমাকে আরো বেশি অনুপ্রাণিত করবে। তোমাদের টেস্ট পরীক্ষা যাতে তাদের একদম চিন্তা করো না। তাহলে তোমরা এ পর্যন্তই থাকলো, ভালো থাকো সবাই। আর হচ্ছে এই ক্লাস শেষ করে তোমরা আরেকবার হচ্ছে কবিতাটি পড়ে নিবে, ঠিক আছে? তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।